ঘটনাচক্রে একবার আমার এক ফুফু, দুইজন ফুফু, তার মধ্যে একজন গ্রামের বড় একটি হিন্দুদের জমিদার বাড়ি কিনে ফেলে। কেনার পরে তারা শখ করে সেই বাড়িতে বসবাস শুরু করেছিল। খুব সুন্দর, দারুণ ঘাটলা, শান বাঁধানো ঘাটলা, চারপাশে খালকাটা, সকল রকম ফলের বাগান, ঝিরঝির বাতাস, ঠান্ডা, খুবই সুন্দর। গিয়েছিলাম আমি। তো বসবাসের শুরুতেই তারা খেয়াল করলো তাদের পাশের বাড়ির এক ভদ্রলোক তাদের সাথে বেশ খাতির জমালো। সাবধান করে দিল প্রথমেই যে ওই ঘরের সাথে সাবধান, পাশের ঘরের সাথে সাবধান। পাশের ঘরকে? পাশের ঘর হলো আমার ফুফার ভাইয়ের ঘর। দুই ভাইয়ের মধ্যে সাবধান করে দিল। আমার ফুফা ভাইয়ে খুব মহব্বত, তারপরও সে নিজেকে নিজে প্রশ্ন করলো এই কথা কেন বলল। ধীরে ধীরে এমন একটা পর্যায়ে আসলো যে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি পর্যন্ত হয়ে যাওয়ার পথে। তারা দুই ভাই ভালো, আমার ফুফার বড় ভাই আর একটু বেশি ভালো। সে শেষ পর্যন্ত আমার ফুফাকে বলল, এই বাড়িতে তুমি থাকো, আসলে এটা দুইজনের থাকার জন্য না, একজনই থাকার জন্য, একজনে আরামে থাকতে পারবে। শেষ পর্যন্ত সে চলে গেল। আমার ফুফা তো লম্বা শ্বাস ফেলেছে, ফুফু তো চাঁদ জোড়া হাসি দিছে, আরামে থাকবে, এখন আর প্রতিদ্বন্দ্বী নেই। শেষে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো তাদের মুরগির খোয়ারটা ভিতরে কোনো মুরগি নাই। এরপরে এসে দেখলো যে কয়েকদিন পরে দেখলো যে দুইটা ছাগল নাই। কিন্তু ওই লোক প্রতিদিন আসে। কিছুদিন পরে এসে দেখলো যে গরু নাই। এখন সেই বন্ধু, বিশ্বস্ত, সে যেইভাবে বলে আমার ফুফারা সেইভাবেই চলে। তার উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সে বলল, ঘাটলার এই পাশ দিয়ে আমাকে একটু জায়গা দিয়ে দেন। এখন তো আর আপনার ভাই নেই। তখন আমার ফুফার খটকা লাগলো। আমরা দুই ভাই থাকার জন্যই এই বাড়িটা কিনেছি। কোনো কারণে হয়তো আমার ভাই চলে গিয়েছে, কিন্তু এখানে আমার ভাইয়ের অংশীদারিত্ব আছে। এরপরে দেখা গেল যে আমার ছোট ফুফাতো ভাইটাকে আর খুঁজে পাচ্ছে না। একদিন 7 দিন পর একটা মরাদেহ ভেসে উঠল পাশের ডোবায়। আমার ফুফুর অসুখে ধরে গেল। এভাবেই বিশ্বস্ত লোকটি, আমরা সন্দেহ করতেছি, এখনো জানি না কে করছে এসব কাজ, বিশ্বস্ত লোকটি আমার ফুফার পরিবারটাকে ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্ন করে দিল, সংসারে শূন্যতা তৈরি করলো, বুক খালি করে দিল। এবং এলাকার মানুষ তাই ভাবে, আমি যেভাবে ভাবি, কিন্তু কেউ মুখ ফুটে বলে না। চায়ের দোকানেও আলোচনা হয় না, বাজারে আলোচনা হয় না, আমার ফুফুও বলে না, ফুফাও বলে না, কিন্তু বলে সে আমাদের পরিবারের বিশ্বস্ত বন্ধু। এরকম হৃদয় বিদারক বন্ধু হলো আমাদের ভারত। ভারতও আমাদের সম্পদের দিকে, বাংলাদেশের দিকে, ভূখণ্ডের দিকে এভাবেই নজর দেয়, নজর দিয়ে রেখেছে। কখন যে বলে বসেছে অলরেডি, একটু জমি দিয়ে দাও। ওই যে এখন রংপুরের কথা বলছে না, বিশ্বস্ত বন্ধুর নমুনা, বুঝতে পারছেন না কীরকম টের পাওয়া যাচ্ছে? এই দাদারা এইভাবে আমাদেরকে ঐতিহাসিকভাবে লুটপাট করে যাচ্ছে বন্ধুত্ব।
দেখবেন সব চ্যানেল বলে ভারত আমাদের বন্ধু প্রতিম, নিকটতম প্রতিবেশী। কোনো পত্রিকা এর বাইরে যায় না। সীমান্তে মানুষ মারে এই কথা বলে না। রংপুরে আমাদের ভূখণ্ডকে আঘাত করে কথা বলে এই কথা বলে না। সরকারি অনুমতি ব্যতীত রাম মন্দির স্থাপন করে সেই কথা বলে না। তারা রিলিজিয়াস থিম পার্ক বানায় অনুমতি ছাড়া, সেই কথা কোনো পত্রপত্রিকা বলে না। সকল নিরাপত্তা তাদের দরকার, এদেশের মুসলমানদের কোনো নিরাপত্তার প্রয়োজন নাই। মুসলমানরা কি শুধুমাত্র ফিলিস্তিনি হবে? না, আমরা কখনো কখনো কসোভো হয়ে যাব। শুধু আমরা ফিলিস্তিন হব না, ঠিক না? কখনো কখনো আমরা দুর্বার গতিতে সালাউদ্দিন আইয়ুবী হয়ে উঠব। ভয়ের কিছু নাই। পেট পুরে আহার আমাদের ভিক্ষার ঝুলি। রিসাইক্লিং, হ্যাঁ, আমাদের ফ্যান চুরি, অস্ত্র চুরি, সেনাবাহিনী ধ্বংস, বিমান বাহিনী ধ্বংস, অর্ডিন্যান্স ফ্যাক্টরির সকল অস্ত্র নিয়ে যাওয়া, আমাদের টিপাই মুখ ফারাক্কা দিয়ে এ দেশকে মরুভূমি বানানোর চেষ্টা করা, ওয়াকারুজ্জামানেরা এই জিনিসগুলোর কি প্রতিবাদ করেছে? এই যে ওয়াকারুজ্জামান ইউনূসের সময়ে 4 বার উচ্চারণ করেছে, একবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে, আরেকবার আমাদের বন্দর নিয়ে, হ্যাঁ, তারপরে আমাদের ফেনী নদীর পানি নিয়ে, আরেকবার বলেছে সেটা ভুলে গেছি, মোট 4 বার বলেছে সার্বভৌমত্বের ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। এই যে এখন চৈতালি না বৈতালি আলাদা প্রদেশ চাচ্ছে রংপুরে, সেটা নিয়ে ওয়াকার কোনো কথা বলেছে? বলেনি। এরকম বা এর কাছাকাছিও যদি কোনো হুজুর আলেম ওলামা বলতো, তাহলে আমরা বুঝতে পারতাম ওয়াকারের চ্যাং কত বড়, আর এদেশের মিডিয়ার ধনের শক্তি কত বেশি। আমরা তাদের শাস্তি দেখতে চাই, যারা এদেশের মানুষের সাথে দ্বিচারিতা করে, এদেশের মানুষের ট্যাক্সের কষ্টের টাকায় খেয়ে যারা এদেশের মানুষের সাথে বেইমানি করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।